আজকে আমরা একটা খুবই জরুরি বিষয় নিয়ে কথা বলবো। স্মার্টফোন আমাদের বাচ্চাদের মস্তিষ্কের ওপর ঠিক কী প্রভাব ফেলছে। এখানে কোনো ব্যক্তিগত মতামত বা ধারণা নেই। আমরা সরাসরি কথা বলবো 2025 আর 2026 সালের একদম লেটেস্ট সায়েন্টিফিক রিসার্চের ওপর ভিত্তি করে। প্রশ্নটা খুবই সোজাসাপটা, কিন্তু এর উত্তরটা ততটাই জটিল। এই যে ছোট্ট ডিভাইসগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি, এগুলো ওদের ব্রেনের ভেতরে আসলে কি ঘটাচ্ছে? চলুন এই বিশ্লেষণ থেকে সেই উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। আবারও পরিষ্কার করে বলে রাখি, এই আলোচনাটা পুরোপুরি বিজ্ঞান নির্ভর। এখানে কোনো আমার মতে বা আমার মনে হয়ের জায়গা নেই। যা কিছু তথ্য, সবটাই সলিড ডেটা আর গবেষণার ফল। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, স্মার্টফোনের প্রভাব বোঝার আগে আমাদের তো এটা জানতে হবে যে একটা বাচ্চার ব্রেন আসলে কিভাবে তৈরি হয়, তাই না? এই বেসিকটা বুঝলে বাকিটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। এখানে একটা দারুণ কনসেপ্ট আছে, নামটা হলো নিউরোপ্লাস্টিসিটি। কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সহজ। এর মানে হলো বাচ্চাদের ব্রেনটা অনেকটা নরম মাটির মতো, সবসময় নতুন নতুন কানেকশন তৈরি হচ্ছে, আর যেগুলো কাজে লাগছে না সেগুলো ব্রেন নিজেই ছেটে ফেলে দিচ্ছে। আর এই কারণে ছোটবেলার অভিজ্ঞতাগুলো ওদের সারা জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এই বিকাশের দুটো সময় কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এক, জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত। এই সময়ে ব্রেন ডেভেলপমেন্ট হয় একেবারে রকেটের গতিতে। আর 2, 9 থেকে 13 বছর, যখন টিনেজ ব্রেনে আর একটা বড় সড় রদবদল চলে। এই দুটো টাইম ফ্রেম খুব ক্রিটিক্যাল। এবার একটু ভাবুন, আমাদের চারপাশের বাস্তব জগৎটা কেমন? বেশ জটিল, অনেক কিছু একসাথে অনুভব করা যায়, আর সবকিছুর একটা ধীর গতি আছে। আর স্ক্রিন, সেটা একদম উল্টো, খুব লিমিটেড, অসম্ভব ফাস্ট, আর গবেষকরা তো একে বলছেন ইম্পোভারেস্ট বা পুষ্টিহীন উদ্দীপনা। এই পুষ্টিহীন জিনিসটাই কিন্তু ব্রেনের স্বাভাবিক বিকাশের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন বাচ্চারা কেন স্ক্রিনের দিকে এমনভাবে ঝুঁকে পড়ে? এর পেছনে কিন্তু একটা কেমিস্ট্রি কাজ করছে। আর সে কেমিস্ট্রির মূল খেলোয়াড় হল ডোপামিন, আমাদের ব্রেনের একটা রিওয়ার্ড কেমিক্যাল। পুরো ব্যাপারটা একটা চক্রের মতো ঘুরে, যেটাকে বলে ডোপামিন লুপ। ধরুন প্রথমে একটা নোটিফিকেশন আসলো, এটা হলো সিগন্যাল। সাথে সাথে ব্রেনটা ডোপামিন ছাড়তে শুরু করে, একটা পাওয়ারফুল চাই অনুভূতি তৈরি হয়। আর যেই একটা লাইক বা নতুন ভিডিও দেখলো, অমনি একটা পুরস্কার পেয়ে গেল। ব্যাস, চক্রটা আরও মজবুত হয়ে গেল। অনেকটা জুয়া খেলার স্লট মেশিনের মতো, কখন কি পাওয়া যাবে ঠিক নেই, তাই আগ্রহটা থেকেই যায়। আর এখানেই সবচেয়ে ভয়ের কথাটা, বাচ্চাদের ব্রেনের যে অংশটা সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের কাজ করে, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা কিন্তু তখনও ঠিকমতো তৈরিই হয়নি। ফলে বড়দের চেয়ে ওরা অনেক অনেক সহজেই ডোপামিনের ফাঁদে আটকা পড়ে যায়, মারাত্মকভাবে। এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম। এবার চলুন একদম সলিড ডেটা দেখি, একেবারে লেটেস্ট রিসার্চগুলো কি বলছে সেটা দেখে নেওয়া যাক। শুরুতেই একটা চমকে দেওয়ার মতো তথ্য। পেডিয়াট্রিক্স জার্নালে 2025 সালে প্রকাশিত ABCD স্টাডি, প্রায় 10,000-এরও বেশি বাচ্চার ওপর করা। ফলাফল কি? যে 12 বছর বয়সী বাচ্চাদের হাতে স্মার্টফোন আছে, তাদের মধ্যে ডিপ্রেশনের ঝুঁকি 31% বেশি, 31%। এখানেই শেষ না, শুধু মানসিক স্বাস্থ্য নয়, শারীরিক স্বাস্থ্যের ওপরও প্রভাবটা মারাত্মক। ওই একই গ্রুপের বাচ্চাদের মধ্যে মোটা হয়ে যাওয়ার ঝুঁকি, মানে ওবেসিটির ঝুঁকি, 40% পর্যন্ত বেড়ে যায়। আর ঘুমের সমস্যা, সেটা তো আরও ভয়ঙ্কর। স্মার্টফোন ব্যবহার করলে ঠিকমতো ঘুম না হওয়ার ঝুঁকি বাড়ে 62%। এবার ভাবুন, এই তিনটা জিনিস যখন একসাথে হয়, ডিপ্রেশন, ওবেসিটি আর ঘুম নেই, তখন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? গাস্টো কোহর্ট স্টাডিটা আমাদের আরও লম্বা সময়ের ছবিটা দেখাচ্ছে। ওরা দেখেছে যে বাচ্চারা 1-2 বছর বয়সেই বেশি স্ক্রিন দেখেছে, 8.5 বছর বয়সে গিয়ে তাদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, আর 13 বছর বয়সে গিয়ে তাদের মধ্যে অ্যাংজাইটি বা উদ্বেগও বেশি। মানে একদম ছোটবেলার প্রভাব কৈশোর পর্যন্ত গড়াচ্ছে। আরেকটা গবেষণা তো সরাসরি ADHDর সাথে স্ক্রিন টাইমে কানেকশন খুঁজে পেয়েছে। আর শুধু যে লক্ষণ বাড়ছে তাই নয়, ব্রেনের গঠনেও ফারাক দেখা যাচ্ছে। মনোযোগ, স্মৃতি আর নিজেকে কন্ট্রোল করার জন্য ব্রেনের যে জায়গাগুলো আছে, সেগুলোর কর্টিক্যাল থিকনেস বা পুরুত্ব কমে যাচ্ছে। সহজ কথায় বললে, ব্রেনের এই জরুরি অংশগুলো আক্ষরিক অর্থে পাতলা হয়ে যাচ্ছে। স্মার্টফোনের প্রভাব কিন্তু শুধু ব্রেনের গঠন বা মানসিক স্বাস্থ্যে থেমে থাকে না, এর ধাক্কা আরও অনেক দূর পর্যন্ত যায়। বিশেষ করে ঘুমের ওপরের প্রভাব সাংঘাতিক। এই চার্টটা একটু খেয়াল করুন, এটা খুব জরুরি। দিনে যদি 1 ঘন্টার বেশি স্ক্রিন চলে, তাহলেই ঘুমের সমস্যা শুরু হতে পারে। কারণ স্ক্রিনের নীল আলোটা আমাদের ঘুমের হরমোন মেলাটোনিনকে বের হতে দেয় না।
সময়টা বেড়ে যখন 2 ঘন্টা হয় তখন ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে। আর যদি 3 ঘন্টা ছাড়িয়ে যায় তখন ব্রেনের হোয়াইট ম্যাটার, যেটা ব্রেনের বিভিন্ন অংশের মধ্যে সিগন্যাল পাঠায়, সেটারই ক্ষতি হতে শুরু করে। আর এর ফলে যা হয় সেটাকে বলে ক্যাসকেডিং এফেক্ট, মানে একটার পর একটা সমস্যা আসতেই থাকে। কথা শিখতে দেরি হওয়া, মানুষের সাথে মিশতে সমস্যা হওয়া, কারণ সামনাসামনি তো আর কথাই হচ্ছে না। ব্রেনে কার্যনির্বাহী ক্ষমতা বা এক্সিকিউটিভ ফাংশনও কমে আসে। এমনকি কিছু ক্ষেত্রে ব্রেনের সেরেবেলামের আয়তনও কমে যেতে দেখা গেছে। তো এত সব ভয়ের কথা শোনার পর মনে হতেই পারে, তাহলে উপায় কি, করণীয় কি? ভালো খবর হলো উপায় আছে। চলুন এবার কিছু বাস্তবসম্মত সমাধানের দিকে তাকানো যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কিন্তু খুব পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছে। একেবারে সহজ নিয়ম, 2 বছরের নিচে 0 স্ক্রিন, কোনো স্ক্রিন চলবে না। 2 থেকে 5 বছর দিনে ম্যাক্সিমাম 1 ঘন্টা, আর সেটাও শিক্ষামূলক কিছু, এবং বাবা মায়ের সাথে বসে দেখতে হবে। আর 6 থেকে 12 বছর ম্যাক্সিমাম 2 ঘন্টা, এবং সেটাও খেলাধুলা, পড়াশোনার সাথে ব্যালেন্স করে। আর পরিবার হিসাবেও কিছু নিয়ম চালু করাটা খুব জরুরি। যেমন খাওয়ার টেবিলে বা শোবার ঘরে কোনো ফোন চলবে না। রাত 9টার পর বাড়ির সব স্ক্রিন বন্ধ। বাচ্চাদের বাইরে খেলতে পাঠান, বই পড়তে দিন, খেলাধুলায় উৎসাহ দিন। এমনকি ওয়েট আনটিল 8 নামে একটা মুভমেন্টও আছে, মানে ক্লাস 8-এর আগে কোনো পার্সোনাল ফোন নয়, এটাও ভেবে দেখা যেতে পারে। শেষে একটা কথা মনে রাখতেই হবে, বাচ্চাদের মস্তিষ্ক যখন তৈরি হচ্ছে তখন যে পথে এর বিকাশ হয়ে যায় সেটাকে পরে পাল্টানো খুব খুব কঠিন, প্রায় অসম্ভব। আজকে নেওয়া একটা ছোট সিদ্ধান্ত ওদের আগামী 10-15 বছরের জীবনটাকে গড়ে দেবে। তো সব তথ্য এখন সবার সামনে। এখন প্রশ্ন একটাই, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আজ আমরা কোন সিদ্ধান্তটা নিচ্ছি? ভাবার দায়িত্ব আমাদের সকলের।